আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরিফ, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে ক্লাস নিব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের, যারা 1922 সালে পরীক্ষার্থী বা 22 সালে পরীক্ষা দিবে। আমার পড়ানোর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা। আমি আজকে এই বিষয়ের প্রথম পত্রে ক্লাস নিব। আমরা তোমাদের ক্লাসরুমে পাঠদান করা শুরু করেছি, তারপরেও তোমাদের অনেক দিন ক্লাস হয়নি, তোমরা সময় মতো ক্লাস করতে পারো নি, বা ক্লাসে মানে এখন সময় ফুরিয়ে আসছে, যার জন্য অনলাইনের পাশাপাশি ক্লাসে পাঠদানের পাশাপাশি আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস নেব, যাতে তোমাদের উপকার হয়, তোমরা এই ক্লাসগুলো দেখে তোমাদের সিলেবাসটা ভালো করে বুঝতে পারো। শিক্ষার্থীরা, আমরা ক্লাসে পাঠদান করাচ্ছি বলে তোমরা এটাকে অবহেলা করবে না, তোমরা এই ক্লাসটাকে এই ক্লাসের পাশাপাশি চালিয়ে যাবে। আচ্ছা, আজকে আমি যে ক্লাসটা তোমাদের নিব অনলাইনে, সেটা হলো যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা, এই যৌথ মূলধনী ব্যবসা থেকে আমি আজকে যৌথ মূলধনী ব্যবসার ধারণা পড়াবো, যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য, যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব, সুবিধা এবং অসুবিধা, এগুলো আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মূল পড়ায় চলে যাই। আচ্ছা, আমরা প্রথম জানবো যৌথ মূলধনী ব্যবসাটা কি। সংগঠন বা ব্যবসা সংগঠনের প্রথম যে ব্যবসা, সেটা হলো এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা দিয়ে মানুষের প্রাচীন আমলে যে সমস্যাগুলো শুরু হয়েছিল, সেই সমস্যাগুলো সমাধান হয়েছিল। তারপরে ওই এক মালিকানা কারবারের সীমাবদ্ধতা বা অসুবিধা দূর করার জন্য গঠন করা হয়েছিল অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসায় কিছুটা সমস্যা রয়েছে, যে অনেকগুলো অংশীদার থাকার পরেও প্রয়োজনীয় মূলধন সংগৃহীত হচ্ছিল না, পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা ও বিশ্বাসের অভাব পরিলক্ষিত হয়, এবং সুন্দরভাবে কারবারটা পরিচালিত না হওয়ার কারণে প্রয়োজন দেখা দিয়েছে আরও বৃহৎ আকারের ব্যবসা সংগঠন, যেটা কিনা যৌথ মূলধনী ব্যবসা হিসাবে বর্তমানে পরিগণিত হয়েছে। যৌথ মূলধনী ব্যবসাটা মূলত আইনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এই যৌথ মূলধনী ব্যবসাটা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। এই ব্যবসায়ে মূলত অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি এবং ঊনবিংশ শতাব্দীতে যখন শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল, তখন শিল্প বিপ্লবের পর শিল্প ব্যবসাগুলো বৃহৎ আকারে গড়ে উঠতে শুরু করলো। তখন মূলত এই যৌথ মূলধনী ব্যবসাটা বেশি জনপ্রিয়তা পেয়েছিল, এবং তখন বৃহৎ আকারের বড় বড় যন্ত্রের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছিল। এর আগে ব্রিটেনের রানীর সনদ বলে এই যৌথ মূলধনী ব্যবসাটাও পরিচালিত হয়েছে। তখন কিন্তু যৌথ মূলধনী ব্যবসার কোনো আইন প্রচলন করা হয়নি, যার জন্য রানীর সনদেই সেই ব্যবসাগুলো, এই বৃহৎ আকারের ব্যবসাগুলো তখন পরিচালিত হতো। তারপরে কি হলো, যে 1844 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ করা হয় দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844। এই আইনের আরেকটু সংস্কার করে এই যৌথ মূলধনী ব্যবসাটাকে নতুন আইনের আওতায় নিয়ে আসা হয়। আমাদের দেশে এই কারবারটা 1913 সালে আইন অনুযায়ী প্রচলিত ছিল। তারপরে 1994 সালের আইন অনুযায়ী এটাকে সংশোধিত আইন অনুযায়ী এই কারবারটা পরিচালিত হচ্ছে বা পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত যৌথ মূলধনী ব্যবসার জন্য 1994 সালের যৌথ মূলধনী আইনটা
ব্যবহৃত হচ্ছে বা এখনো এই আইনটাই প্রচলিত রয়েছে। তাহলে যে আমরা যৌথ মূলধনী ব্যবসায়ের সম্পর্কে আমরা যে ধারণাটা পাই বা সংজ্ঞাটা পাই সেটা হলো কি, যে 1994 সালের কোম্পানি আইনের 2-1 ধারায় বলা হয়েছে যে এই আইনের আওতায় গঠিত এবং পরিচালিত ব্যবসাটাকেই বলা হয় যৌথ মূলধনী ব্যবসা। তাহলে মোট কথা হলো যে 1994 সালের যে যৌথ মূলধনী কোম্পানি আইন তৈরি করা হয়েছে, সেই আইন অনুযায়ী যে ব্যবসাটা পরিচালিত হবে বা গঠিত হবে সেটাকেই বলা হবে যৌথ মূলধনী ব্যবসা। তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম যে যৌথ মূলধনী ব্যবসাটা সম্পূর্ণভাবে আইন দ্বারা গঠিত হয় এবং আইনের দ্বারা পরিচালনা করা হয়। এমনকি যদি কারবারটা বিলুপ করা হয় তাহলেও সেই কারবারটা কি হয়, যৌথ মূলধনী আইনের মাধ্যমেই বিলুপ্ত হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যৌথ মূলধনী ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য পড়ব। এই যৌথ মূলধনী কারবারটা হলো কিছু বস্তুগত এবং অবস্থাগত বিষয়গুলো এই কারবারের মধ্যে রয়েছে, যার জন্য এই যৌথ মূলধনী ব্যবসাটা অন্যান্য ব্যবসা থেকে একটু আলাদা, এবং এই আলাদার কারণে এর মধ্যে কিছু অন্যরকম বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে বা দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলো এখন আমরা বোর্ডে লিখব। প্রথমটা হলো যে সাধারণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো সাধারণ বৈশিষ্ট্য এবং আরেকটা হলো আইনগত বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে যা যা পড়ে সেটা হলো গঠন প্রণালী, স্বেচ্ছাচার বা স্বেচ্ছা সংস্থা, অধিক মূলধন, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, মুনাফা বন্টন, মালিকানা লাভ, সমতার সীমা, কর প্রদান, বিলোপ সাধন। আচ্ছা, আরেকটা হলো আইনগত বৈশিষ্ট্য। আইনগত বৈশিষ্ট্য প্রথম হলো আইন সৃষ্ট প্রতিষ্ঠান, সদস্য সংখ্যা, শেয়ার মূলধন, কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, সিল, শেয়ার হস্তান্তর, সীমাবদ্ধ দায়, শেয়ার ক্রয়ের আহ্বান, ব্যবস্থাপনা স্বতন্ত্র,
বিধিবদ্ধ দায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যৌথ মূলধনী কোম্পানির এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। প্রথম বৈশিষ্ট্য হলো গঠন প্রণালী। যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে হয় আইনের সম্পূর্ণ নিয়ম পালন করে। এই জন্য এই কারবারটা গঠন করা কঠিন এবং মানে উপযুক্ত ব্যক্তির মাধ্যমে, যিনি জানেন তার মাধ্যমে এই কোম্পানিটা গঠন করতে হয়। তা না হলে মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, স্বেচ্ছা সংস্থা। এই কারবারের যারা প্রবর্তক, তারা নিজেরা কোম্পানি গঠনের জন্য নিজ উদ্যোগে একত্রে মিলিত হয় এবং কোম্পানির জন্য চিন্তা ভাবনা করেন, এবং যারা কোম্পানির শেয়ার হোল্ডার তাদেরকেও মানে নিজের ইচ্ছায় সেই কোম্পানিতে তারা যুক্ত হয়ে থাকে। এবং তারা কি হয় যে এখানে কাউকে বল প্রয়োগ করে সেই কারবারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। এজন্য এটাকে বলা হয় স্বেচ্ছা সংস্থা। হ্যাঁ, প্রথমে তারা ইচ্ছাকৃতভাবে বা স্বইচ্ছায় মিলিত হবে, তারপরে সেই কোম্পানিটা গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করবে বা ব্যবস্থা গ্রহণ করে থাকে। অধিক মূলধন, যেহেতু যৌথ মূলধনী কোম্পানির সদস্য সংখ্যা অনেক হয়ে থাকে এবং শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগৃহীত হয়, সে কারণে এই কারবারের অনেক বা অধিক পরিমাণ মূলধন সংগ্রহ করা সম্ভব হয়ে থাকে। এই কারবারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই কোম্পানির অর্থ শেয়ার বিক্রয়ের মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে, যার জন্য যত পরিমাণ আমার অর্থের প্রয়োজন হবে আমি সেই পরিমাণ সংস্থা সেই পরিমাণ শেয়ার বিক্রয় করে সেই কোম্পানির মূলধন সংগ্রহ করতে পারবে। গণতান্ত্রিক ব্যবস্থাপনা। মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক। এখানে যখন ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ করা হবে তখন শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ ভোটে পরিচালক নির্বাচন হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হবে। এখানে প্রতিষ্ঠানের কেউ ইচ্ছামতো কারবার পরিচালনা করতে পারবে না, যেটা অংশীদারি কারবারে সাধারণত হয়ে থাকে। মুনাফা বন্টন। এই কারবারের মুনাফা বন্টন শেয়ার দ্বারা নির্ধারিত হয়ে থাকে। যে পরিমাণ শেয়ার ক্রয় করবে সেই পরিমাণ সেই অনুপাতে তাদের মধ্যে মুনাফা বন্টিত হবে, এবং সেই মুনাফা বন্টনের কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তারা কি পরিমাণ শেয়ার ক্রয় করেছে, তাদের শেয়ারের ধরন কিরকম, সব কিছু স্মারকলিপিতে উল্লেখ থাকে এবং সেই অনুযায়ী এটার মুনাফা বন্টিত হয়ে থাকে। মালিকানা লাভ। যে কোনো ব্যক্তি যদি এই কোম্পানির শেয়ার ক্রয় করে তাহলে সেই কোম্পানির সদস্য লাভ করবে বা মালিকানা লাভ করবে বলে ধরা হয়। আচ্ছা, ক্ষমতার সীমা। এই কোম্পানির কি আছে, মেমোরেন্ডাম বা স্মারকলিপি যা উল্লেখ আছে সেই পরিমাণ সে সীমা এর মধ্যেই তার সীমা থাকতে হবে, এর বাইরে সে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তার মানে হলো এর ক্ষমতা, এই কোম্পানির ক্ষমতার সীমা তার স্মারকলিপিতে যে বিষয়বস্তুগুলো উল্লেখ আছে এই পর্যন্তই, এর বাইরে সে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কর প্রদান। এই কোম্পানির মালিক এই কোম্পানির সম্পূর্ণ মূলধনের উপরে প্রথম প্রতিষ্ঠানকে কর প্রদান করতে হয়, তারপরে যে সদস্যরা যে মুনাফা পেয়ে থাকে এর উপরেও তাদেরকে ব্যক্তিগতভাবে কর প্রদান করতে হয়। বিলোপ সাধন। এই যৌথ মূলধনী কোম্পানিটা আমরা প্রথমেই জেনেছি 1994 সালের আইন দ্বারা গঠিত হয় এবং বিলুপ হয়ে থাকে 1994 সালের আইনের মাধ্যমে। যে কেউ ইচ্ছা করলে বা যে কোনো সদস্য যদি কারবার থেকে বিদায় নিয়ে যায় অথবা মৃত্যুবরণ করে তাহলে এই কারবারের কোনো টিকে থাকতে কোনো সমস্যা হবে না। যখন কোম্পানির আইন অনুযায়ী এটাকে বিলোপ সাধনের প্রয়োজন মনে হবে তখন এই কারবারটা আইনের মাধ্যমে বিলোপ হয়ে থাকবে। আচ্ছা, আমরা এখন এই কয়টা জানলাম সাধারণ বৈশিষ্ট্য, আর কতগুলো আছে আইনগত বৈশিষ্ট্য। আইনগত বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো আইন সৃষ্ট প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আইনের মাধ্যমে সৃষ্ট হয় বলে এটাকে আইন সৃষ্ট প্রতিষ্ঠান হয়। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এই কারবারটা গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। সদস্য সংখ্যা। যৌথ মূলধনী কোম্পানিতে
দুই রকমের মানে কোম্পানি, মানে দুই রকমের কারবার গঠিত হয়। সেটা হলো, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরেকটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। এই দুই রকম কোম্পানির সদস্য সংখ্যা হলো দুই রকম। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হয় 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো শেয়ার দ্বারা সীমাবদ্ধ। যে পরিমাণ শেয়ার বাজারে ছাড়া হবে সেই শেয়ার পরিমাণ সদস্য সংখ্যা হবে পাবলিক লিমিটেড কোম্পানির। আচ্ছা, শেয়ার মূলধন। কোম্পানির শেয়ার মূলধনটা নির্ধারিত হয়ে থাকে কোম্পানির মূলধনের পরিমাণ কত হবে সেটার উপর, এবং সেই মূলধনকে শেয়ারের অঙ্ক দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা হলো শেয়ারের সংখ্যা। এইভাবে এতগুলো সদস্যের কাছে শেয়ার বিক্রি করে শেয়ার মূলধনটা সংগৃহীত হয়ে থাকে। কৃত্রিম ব্যক্তিসত্তা। কৃত্রিম ব্যক্তিসত্তা হলো আইন দ্বারা সৃষ্টি হয়, এটি ব্যক্তির ন্যায় শেয়ার ও অন্যান্য সম্পদ ক্রয় বিক্রয় করতে পারে। কোম্পানির এটাকেই কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলা যায়। একজন ব্যক্তি যা করতে পারে, যেহেতু সেই কোম্পানি যেহেতু আইন দ্বারা সৃষ্টি হয়, সেই জন্য এই কোম্পানি এই কার্যক্রমগুলো পরিচালনা করতে সক্ষম। চিরন্তন অস্তিত্ব। এটা এই যৌথ মূলধনী ব্যবসাটা আইন দ্বারা সৃষ্টি হয় এবং বিলোপ সাধনও করা হয় আইনের মাধ্যমে, যার জন্য এটার অস্তিত্বটা হলো মানে চিরন্তন। সিল। এই কোম্পানির নিজস্ব সিল রয়েছে, যে সিলের মাধ্যমে কোম্পানি তার কার্যক্রম পরিচালনা করে থাকে। শেয়ার হস্তান্তর। এই যৌথ মূলধনী ব্যবসায় প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যরা শেয়ার হস্তান্তর করতে পারে না বা বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির সদস্যরা শেয়ার হস্তান্তর করতে পারে এবং তারা বাধ্যতামূলকভাবে বাজারে শেয়ার বিক্রয় করে কোম্পানির মুনাফা সংগ্রহ করে থাকে। সীমাবদ্ধ দায়। এই কোম্পানির যারা শেয়ার হোল্ডার, তারা কোম্পানির শেয়ার ক্রয় করে কোম্পানির সদস্যপদ লাভ করে, কিন্তু তাদের দায়টা হলো যে সদস্য যে পরিমাণ শেয়ার ক্রয় করবে ঠিক ততটুকু, এর বাইরে কোনো দায় দায়িত্ব তাদের উপরে বর্তানো যাবে না। শেয়ার ক্রয়ের আহ্বান। যেহেতু যৌথ মূলধনী ব্যবসাটা পাবলিক লিমিটেড যে ব্যবসাটা আছে সেটা শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে, যার কারণে এই যৌথ মূলধনী কোম্পানিকে জনগণকে শেয়ার ক্রয় করার জন্য আহ্বান জানানো হয়। সেটা তারা বিবরণপত্রের মাধ্যমে জনগণকে শেয়ার ক্রয়ের জন্য আহ্বান জানায় এবং সেইভাবে সেই কারবারের জনগণ শেয়ার ক্রয় করলে সেই কোম্পানির শেয়ার সংগৃহীত হয়ে থাকে এবং এই শেয়ার ক্রয়ের আহ্বান জানানো বাধ্যতামূলক। যতক্ষণ পর্যন্ত শেয়ার ক্রয়ের আহ্বান জানানো না হবে ততক্ষণ পর্যন্ত কোম্পানির নিবন্ধক এই কোম্পানিটাকে কার্যক্রম শুরু করার অনুমতি দিবেন না। আচ্ছা, তারপর হলো ব্যবস্থাপনার স্বতন্ত্র। এই কারবারটা মালিকানা হতে ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক থাকে। আমরা জানি অন্যান্য কারবারে মালিকরা নিজেরাই ব্যবস্থাপনা কার্যক্রম চালিয়ে থাকে, কিন্তু এই যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম। এখানে ব্যবস্থাপনার সদস্যরা প্রত্যেকে মিলে ব্যবস্থাপনার কার্যক্রম নির্ধারণ করে দিবে বা ঠিক করে দিবে কারা ব্যবস্থাপনার কার্যক্রম করে থাকবে, তারপরে এই কারবারটা পরিচালিত হবে এবং তার ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। বিধিবদ্ধটা কি? আইন অনুযায়ী হিসাব সংরক্ষণ, নিরীক্ষণ এবং বিভিন্ন সভা আহ্বান করা এবং নিবন্ধকের নিকট দাখিল ইত্যাদি কোম্পানির বিধিবদ্ধ দায়। এই কার্যক্রমগুলো যদি কোম্পানি না করে সব নিয়ম অনুযায়ী, তাহলে সেই কারবারটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যেতে পারে। নিবন্ধক যদি এই সমস্ত কার্যকলাপে সন্তুষ্ট না থাকেন, সেই জন্য এই কার্যক্রমগুলো কোম্পানিকে বাধ্যতামূলকভাবে পালন করতে হয়। এগুলো কি কি? যে হিসাবপত্রগুলো সংরক্ষণ,
হিসাবপত্রগুলো নিরীক্ষণ এবং বিধিবদ্ধ সভা আহ্বান করা, যে সভাগুলো নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই আহ্বান করতে হবে এবং নিবন্ধকের নিকট এর প্রত্যেকটা কপি দাখিল করতে হবে। এই দায়গুলো অবশ্যই কোম্পানির ক্ষেত্রে থাকবে। তাহলে আমরা এই কোম্পানির কিছু সাধারণ বৈশিষ্ট্য পেলাম এবং কিছু আইনগত বৈশিষ্ট্য পেলাম, যেগুলো কিনা এক মালিকানা ব্যবসা বা অংশীদারি ব্যবসার মধ্যে নাই। এই বৈশিষ্ট্যগুলো এই যৌথ মূলধনী ব্যবসা সংগঠনটাকে অন্যান্য কারবার থেকে আলাদা করেছে এবং আলাদা গুরুত্ব প্রদান করেছে। এই কারণে এই যৌথ মূলধনী ব্যবসাটা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্ব আলোচনা করব। আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখেছি, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই কিন্তু এর গুরুত্বগুলো আমরা পেয়ে থাকি। যেমন গুরুত্বগুলো কি কি? যেমন প্রথমটা আছে, আমরা এখানে কি জানি? সীমিত দায়। হ্যাঁ, আমরা জানি যৌথ মূলধনী কারবারের দায় সীমিত, এটা আমরা কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি। এটা এই যৌথ মূলধনীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক মালিকানা বা অংশীদারি কারবারের ক্ষেত্রে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এই বৈশিষ্ট্যের কারণে কিন্তু যৌথ মূলধনী কারবারের মধ্যে ওই সমস্যাগুলো থাকে না, যার জন্য এই বৈশিষ্ট্যগুলো যৌথ মূলধনের ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে থাকে। তাহলে প্রথম যে গুরুত্বটা সেটা হলো সীমাবদ্ধ দায় বা সীমিত দায়। আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির সদস্যদের দায় সীমিত। যে পরিমাণ শেয়ার তারা ক্রয় করবে সেই পরিমাণ শেয়ারের জন্য তাদেরকে দায় বহন করতে হয়, যার জন্য লোকজন এই কোম্পানির সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে। তারপরে যেটা গুরুত্ব, পর্যাপ্ত মূলধন। এই কোম্পানির ইচ্ছা করলে কি হয়, অধিক পরিমাণ মূলধন সংগ্রহ করা যায়। কিভাবে? যে প্রতিষ্ঠান প্রথম নির্ধারণ করবে যে কি পরিমাণ অর্থ এই প্রতিষ্ঠানের জন্য লাগবে বা বিনিয়োগ করবে, সেই পরিমাণ অর্থের জন্য তারা শেয়ারে ভাগ করে দিয়ে দেয়, যার জন্য অধিক পরিমাণ সেই শেয়ারগুলো বিক্রয় হলে সেই পরিমাণ মূলধন সংগ্রহ করতে সক্ষম হয়, যার জন্য যে পরিমাণ তাদের অর্থের প্রয়োজন ঠিক সে পরিমাণই তারা মূলধন সংগ্রহ করতে সক্ষম হয়ে থাকে। আচ্ছা, তারপরের যে গুরুত্বটা সেটা হলো বৃহদায়তন উৎপাদনের একটা সুযোগ ঘটে। যৌথ মূলধনী কোম্পানির যেহেতু অধিক পরিমাণ মূলধন সংগ্রহ করা সম্ভব এবং পরিচালকের সংখ্যাও বেশি এবং সদস্য সংখ্যাও বেশি, যার জন্য যে কোনো বৃহৎ আকারের উৎপাদন প্রতিষ্ঠান এই যৌথ মূলধনী ব্যবসার দ্বারা পরিচালনা করা সম্ভব বা গড়ে ওঠানো সম্ভব, যেটা অন্যান্য অংশীদারি বা এক মালিকানা কারবারের পক্ষে কখনোই সম্ভব না, যার জন্য এই প্রতিষ্ঠানের পক্ষে একটা বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব, যার জন্য এই ব্যবসা সংগঠনের গুরুত্ব রয়েছে। তারপর হলো চিরন্তন অস্তিত্ব। যেহেতু এটা আইনের মাধ্যমে গঠিত হয় এবং আইনের মাধ্যমেই বিলোপ সাধন করা হয়ে থাকে, যার জন্য কোনো অংশীদারি ব্যবসায় যে সমস্যাগুলো ছিল অংশীদারের অস্তিত্বের ক্ষেত্রে, সেখানে এই বিষয়গুলো কোনো গুরুত্ব বহন করে না। যেমন কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে অথবা কোনো ব্যক্তি যদি মস্তিষ্ক বিকৃত হয়ে যায় অথবা দেশদ্রোহী কোনো কাজের সাথে লিপ্ত থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য সেই কারবার কি হয়, বন্ধ করে দিতে হয়। কিন্তু যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হয় না, যার জন্য এটা অনেক দিন টিকে থাকতে পারে, চিরন্তন অস্তিত্ব অধিকারী হয়ে থাকে। আচ্ছা, শেয়ার হস্তান্তর যোগ্যতা। যৌথ মূলধনী কোম্পানি যারা সদস্য শেয়ার কিনে তারা হলো কোম্পানির শেয়ার হোল্ডার। এখন কোনো শেয়ার হোল্ডার যদি মনে করে যে সে কারবারে সদস্য থাকবে না, তাহলে সে তার শেয়ারটা অন্যের কাছে বিক্রয় করে দিতে পারে। তাহলে সে সেই বিক্রয়ের ক্ষেত্রে সে তার যে টাকা সে বিনিয়োগ করেছিল সেই টাকাটা পেয়ে যাবে এবং যার কাছে এই শেয়ারটা হস্তান্তর করবে সে শেয়ার মালিক সদস্যপদ লাভ করবে। এইভাবে
শেয়ার হস্তান্তর করার সুযোগ রয়েছে। আচ্ছা, তারপরের যে গুরুত্বটা পায় সেটা হলো যে গণতন্ত্র। কোম্পানির সকল সিদ্ধান্তগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে হয়ে থাকে, মানে সকলের মতামতের মাধ্যমে কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়ে থাকে, যার জন্য এখানে কি হয় যে একটা গণতান্ত্রিক পদ্ধতি থাকে, যার জন্য সবার এই কারবারের প্রতি একটা আস্থা জন্মে এবং সবাই যেহেতু তাদের মতামত প্রদান করতে পারে বা তাদের মতামতটাকে গুরুত্ব সহকারে মানে বিবেচনা করা হয়, সেই জন্য এই কোম্পানির সদস্যরা কারবারের প্রতি সন্তুষ্ট থাকে, তাদের আর কোনো ধরনের সমস্যা থাকে না, বা সমস্যা হলেও তারা তাদের মতামতটা প্রদান করার অধিকার রাখে। আচ্ছা, তারপরে আসছে যে জন আস্থা। যেহেতু নির্দিষ্ট আইনের মাধ্যমে কারবারটা গঠিত হয়, এই জন্য জনগণের একটা আস্থা থাকে যে না, এই কারবার একটা আইন আছে, এই আইনের মাধ্যমে যেহেতু গঠিত হয় সেজন্য আইনের শরণাপন্ন তারা হতে পারবে বা কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সম্প্রসারণের সুযোগ, যেহেতু একটা নির্দিষ্ট মূলধন নিয়ে কারবারটা গঠিত হয়, তারপরেও যদি কারবারের পরিচালকরা মনে করে বা সদস্যরা মনে করে কারবারটাকে আরও বড় করা গেলে ভালো বা বড় করা উচিত, তাহলে সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারে। শেয়ার হোল্ডাররা কিছু অর্থ বিনিয়োগ করতে পারে, অথবা তারা ঋণপত্রের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারে। এই সুযোগ সুবিধাগুলো রয়েছে বিধায় এই কারবারটা সম্প্রসারণের সুযোগ রয়েছে, যেই সুযোগটা অন্যান্য কারবারের ক্ষেত্রে ঘটে না। আচ্ছা, দক্ষ ব্যবস্থাপনা। এই কারবারে দক্ষ ব্যবস্থাপনার সুযোগ রয়েছে এই কারণে, এই কারবারের সদস্য সংখ্যা অনেকের মধ্যে থেকে অনেক ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি খুঁজে পাওয়া যায়, বের করা সম্ভব হয়, যেটা অংশীদারি কারবারের ক্ষেত্রে সীমিত হয়ে থাকে। তাহলে দক্ষ ব্যবস্থাপক যেহেতু সেখানে পাওয়া যায়, কারবারটাও সুন্দরভাবে পরিচালনা করা সেই জন্য সহজ হয়ে থাকে। আচ্ছা, তারপরে আসছে যে শ্রম বিভাগ। এই কারবারে অনেক অভিজ্ঞ ব্যক্তি থাকে এবং তারা বিভিন্নভাবে কারবারটাকে সহযোগিতা করতে পারে। এজন্য যে যে কাজে দক্ষ তাদেরকে সেই বিভাগে ভাগ করে তাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তারা সুন্দরভাবে কারবারটা পরিচালনা করে তাদের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে পারে এবং কারবারটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়ে থাকে। আচ্ছা, তারপরে আসছে কর্মসংস্থান সুযোগ। এই কারবারটা যেহেতু একটা গঠনের পরে একটা বৃহৎ আকার ধারণ করে, সেই জন্য কি হয় যে কারবারটায় অনেক শ্রমিক কাজ করার সুযোগ পায় এবং সুযোগের ফলে দেশের অধিক লোকের কি হয়, কর্মের সুযোগ হয় এবং কারবারটা দেশের বেকারত্ব হ্রাস পায়। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন। যেহেতু এটা একটা বড় ধরনের প্রতিষ্ঠান, সেজন্য এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে সক্ষম হয় এবং দেশের পরিচয় মানে বিভিন্ন দেশে আমাদের দেশকে পরিচিত করে তোলে এবং এতে আন্তর্জাতিক একটা সম্পর্ক গড়ে তোলার সুযোগ ঘটে। জাতীয় আয় বৃদ্ধি। অধিক লোক এখানে কাজ করে, যার জন্য প্রত্যেকের একটা কি হয়, নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারকে রাজস্ব হিসাবে প্রদান করতে হয়, কর দিতে হয়। একবার মালিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর দেয় এবং ব্যক্তিরা যখন মুনাফা পায় সেখান থেকে কর দেয়, যার জন্য সরকারের আয় বৃদ্ধি পেয়ে থাকে। জাতীয় আয় বৃদ্ধি পাওয়া এই যৌথ মূলধনী ব্যবসার দ্বারা সম্ভব হয়ে থাকে, যেটা অন্যান্য কারবারের ক্ষেত্রে হয় না। যেমন অংশীদারি কারবারের ক্ষেত্রে মালিক পক্ষ যদি কারবারের মুনাফার উপর কর দেয় তাহলে ব্যক্তিকে আর কর প্রদান করতে হয় না, কিন্তু যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে দুইবার করে কর প্রদান করে দেখে জাতীয় আয় বৃদ্ধি সম্ভব হয়ে থাকে। ঝুঁকি বন্টন। এটা তো আমরা জানি যে কারবারের যে পরিমাণ লোকসান হবে, যেহেতু সদস্য সংখ্যা অনেক, সবার মাঝে যদি সেটা বন্টন করে দেওয়া হয় প্রত্যেকের ঝুঁকির পরিমাণটা কমে আসে। আচ্ছা, তারপর হচ্ছে গবেষণা উন্নয়ন। গবেষণা করতে অনেক অর্থের প্রয়োজন হয়, যার জন্য ছোট ছোট কোম্পানিগুলো গবেষণায় যেতে চায় না, কিন্তু বৃহৎ আকারের প্রতিষ্ঠান যারা প্রতিযোগিতায় টিকে থাকতে চায় তাদের কিন্তু গবেষণার প্রয়োজন আছে। তারা গবেষণার মাধ্যমে নতুন নতুন চাহিদা অনুযায়ী পণ্য
তৈরি করতে বা পণ্যের মান তৈরি করতে গবেষণা চালিয়ে যেতে পারে, যার জন্য তারা আন্তর্জাতিক বাজারে বা প্রতিযোগিতায় টিকে থাকতে সম্ভব হয়। এটা কিন্তু যৌথ মূলধনী ব্যবসা সংগঠনের মতো বৃহৎ আকারের সংগঠনের পক্ষেই সম্ভব, কারণ গবেষণার কাজে অনেক খরচ হয়ে থাকে, যেটা ছোট ছোট প্রতিষ্ঠানের পক্ষে বহন করা সম্ভব হয় না। আচ্ছা, দক্ষতা ও পুঁজির সমন্বয়, এটা আমরা আগেও বলেছি যে দক্ষ লোকের সমাগম হয়, এখানে সমাবেশ ঘটে, পাশাপাশি পুঁজিরও সমাবেশ ঘটে থাকে, যার জন্য এটা দিয়ে অধিক মানে বড় এবং উন্নত ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। আচ্ছা, ঋণের সুবিধা, যৌথ মূলধনী কোম্পানি যেহেতু আইনের দ্বারা সৃষ্টি হয়, বৃহৎ প্রতিষ্ঠান, যার জন্য এইসব বড় বড় প্রতিষ্ঠানটাকে বিভিন্ন যারা ব্যাংক বা বিভিন্ন ধরনের অর্থ বিনিয়োগ করে থাকে, তাদের এই সমস্ত কারবারের প্রতি একটা আস্থা থাকে, কিন্তু অন্যান্য ছোট ছোট প্রতিষ্ঠানের প্রতি তাদের একটা ভয় কাজ করে যে কোম্পানি কখন কারবারটা মানে নিঃশেষ হয়ে যাবে অথবা দিতে পারে কি না, এই ধরনের একটা আতঙ্ক কাজ করে, কিন্তু বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সে আতঙ্কটা কম থাকে, যার জন্য এবং তারা বিভিন্ন ধরনের মানে মর্গেজ নিয়ে যে কারবারের ঋণ দিয়ে থাকে, যার জন্য তাদের ভয় ভীতিটাও মানে যারা অর্থলগ্নি করে তাদের ভয়টাও কম থাকে এই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এবং সেজন্য তারা যে পরিমাণ তাদের ঋণের প্রয়োজন হয় সেই পরিমাণ ঋণ তারা পেয়ে থাকে। আচ্ছা, তারপরটা আসছে স্বায়ত্তশাসন, যে কোম্পানি আইনের শাসন মেনে চললেও সম্পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করে। তারা কিন্তু আইনের মাধ্যমে তারা গড়ে তোলে, কিন্তু তারা স্বায়ত্তশাসন ভোগ করে থাকে। তারা নিজেরা তাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা সিদ্ধান্ত নেয়, নীতি নির্ধারণ করে থাকে, এই সুবিধাগুলো তারা নিয়ে থাকে, যার জন্য এই প্রতিষ্ঠানটা তাদের নিজেদের মতো তারা পরিচালনা করতে পারে, যার জন্য এই ব্যবসা প্রতিষ্ঠানের মানে কোম্পানি সংগঠনের গুরুত্ব কিন্তু অনেক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পড়লাম হলো যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা, যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য, গুরুত্ব। এই গুরুত্ব, বৈশিষ্ট্য এবং ধারণা থেকে কিন্তু আমরা এই সুবিধা, আমরা যদি বৈশিষ্ট্য এবং গুরুত্বটা বুঝতে পারি বা ধারণাটা সঠিক পাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে সুবিধা এবং অসুবিধাগুলো বের করতে পারবো। যেমন সুবিধাটা কি, যে কোম্পানির সুবিধাগুলো কিন্তু এখানেই রয়েছে, আমরা যে গুরুত্বগুলো পড়েছি সের মধ্যেই রয়েছে। যেমন কোম্পানি শেয়ার মূল্য দ্বারা কি হয়, যে দায় সীমিত রাখা যায়, এটা একটা সুবিধা। যে দায়টা কি, সীমাবদ্ধ দায়, এটা একটা সুবিধা। তারপরে আসছে অধিক মূলধনের সংগ্রহ করা সম্ভব, যেহেতু অধিক সদস্য এই কারবারে হয়ে থাকে, এই জন্য তারা অধিক মূলধন সংগ্রহ করতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থা, এটাও একটা সুবিধা, জনগণের মতামত নিয়ে হয়। মুনাফা বন্টন, যে যেরকম শেয়ার ক্রয় করে এটা হলো সেই পরিমাণ মুনাফা তারা পেয়ে থাকে। এখানে আমার যদি 10টা শেয়ার থাকে, আমি 10টা শেয়ারের মুনাফা পাবো, কারো যদি একটা থাকে একটা পাবে। তারপর হলো মালিকানা লাভ, তারা কোম্পানির মালিক হিসেবে পরিচিত হতে পারে, এই জন্য তাদের ভিতরে একটা আত্মমর্যাদাও বৃদ্ধি পায় সদস্যদের মধ্যে। আচ্ছা, তারপরে আসছে কর বিলোপ সাধন, যখন তখন কিন্তু কারবারটা বিলোপ হয়ে যাবে না, এটাও একটা সুবিধা। আইনের মাধ্যমে বিলোপ হবে, কাজে কেউ যদি কোনো চিন্তা ভাবনা করে যে না কারবারটাকে আমরা নষ্ট করে দিতে চাই, তাহলে ইচ্ছা করলে সেটা হবে না, এটা আইন যাচাই বাছাই করবে, সিদ্ধান্ত নেবে তারপরে। আচ্ছা, এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান, এটা একটা সুবিধা। সদস্য সংখ্যা, এটাও একটা সুবিধা। তারপরে শেয়ার মূলধন, কৃত্রিম ব্যক্তিসত্তা, এটাও একটা সুবিধা। চিরন্তন অস্তিত্ব, এটাও একটা সুবিধা। নিজস্ব সিল মোহর আছে, এটাও সুবিধা। শেয়ার হস্তান্তরযোগ্য, এটাও একটা সুবিধা। এবং এই বিধিবদ্ধ যে দায়, যে এটা কারবার পরিচালনার জন্য সবাইকে একটা দায় বহন করতে হবে বা সেটা বুঝে কারবারটাকে পরিচালনা করতে হবে, এটাও কিন্তু একটা সুবিধা। তার মানে আমরা এই কারবারের ক্ষেত্রে আমরা সুবিধাটাই বেশি পেয়ে থাকি। হ্যাঁ, এই সবগুলোই কিন্তু কারবারের যৌথ মূলধনী ব্যবসার পক্ষে কাজ করে থাকে, যার জন্য এটা একটা সুবিধা। আচ্ছা, তারপরে কিছু কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো হলো যেমন জটিল গঠন প্রণালী, এটা আইনের মাধ্যমে সৃষ্টি হয় বলে এটার গঠন প্রক্রিয়াটা একটু জটিল। হ্যাঁ,
এই জটিল গঠন প্রণালীর কারণে কিন্তু অনেকেই কারবার গঠন করতে চায় না বা এই ঝামেলায় যেতে চায় না। ব্যক্তিগত উৎসাহের অভাব, কারণ এখানে ব্যক্তির তেমন কিছু করার থাকে না। এখানে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, উদ্যোগ গ্রহণ করে থাকে, কার্যক্রমে যায় এবং ব্যবস্থাপক পরিচালকরা এই ধরনের কাজগুলো অংশগ্রহণ করে থাকে, যার জন্য ব্যক্তি নিজে তেমন কোনো উৎসাহ পায় না। এটা একটা অসুবিধা। তারপরে আসছে অদক্ষ ব্যবস্থাপনা। অনেক সময় আছে যে সবাই ভোট মানে কাজের ক্ষেত্রে ব্যবস্থাপনা অনেক সময় অদক্ষতা দেখা দেয়, এটা একটা অসুবিধা। তারপরে হচ্ছে স্বজনপ্রীতি দেখা দেয়, এটা একটা অসুবিধা। তারপরে হলো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাপনায় রূপ লাভ করতে পারে, এটা একটা ব্যবস্থাপনা অসুবিধা। সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব, যেহেতু সকলের মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করার বিষয় রয়েছে, সেজন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে কি হয়, সময় লাগে, যার জন্য প্রতিষ্ঠানের একটা ক্ষতি হয়। আইনগত জটিলতা, এই একই কথা গঠন করতে গেলে আইনের মাধ্যমে করতে হয়, সেজন্য আইনগত জটিলতা এখানে রয়েছে। তারপরে হলো করের বোঝা, প্রতিষ্ঠানকে একবার কর দিতে হয়, পাশাপাশি আবার কোম্পানির সদস্যদেরকেও কর দিতে হয় বলে করের একটা বোঝা হয়ে থাকে, বা করটা জনগণ তাদের সদস্যদের জন্য একটা বোঝা স্বরূপ হয়ে দাঁড়ায়। আচ্ছা, অনেক সময় গোপনীয়তা ফাঁস হয়ে যায়, কারণ প্রতিষ্ঠানের অনেক লোক যেহেতু আছে, এই জন্য কোনো না কোনোভাবে প্রতিষ্ঠানের কিছু কিছু তথ্য গোপন রাখার প্রয়োজন হয়, সেই তথ্যগুলো ফাঁস হয়ে যায়, যার জন্য প্রতিষ্ঠানটা অনেক সময় হুমকির সামনে এসে দাঁড়ায়। আচ্ছা, এই অসুবিধাগুলো আমরা সাধারণত এই কারবারের বৈশিষ্ট্যগুলো থেকে দেখতে পাই যে এগুলো হওয়ার একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে। একটা কারবার গঠন করতে গেলে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা তো সব জায়গায় থাকবে, এখানেও রয়েছে। তারপরেও এই যৌথ মূলধনী ব্যবসাটা অন্যান্য কারবারের ব্যবসার থেকে বড় ব্যবসায়ের জন্য খুবই গুরুত্ব বহন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আবার অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়বে। তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।